আপনি জামালপুর থেকে আসার সময় গাড়িতে বা রাস্তায় কোনো আজব জাতীয় ঘটনা ঘটেছে কি আপনার সাথে? কথাটা শুনে একটু চমকে গেল রিপন হায়দার। রাতে সেই লোহমর্ষক দৃশ্যের কথা মনে পড়ে গেল। নিমিষে গা থেকে ঘাম ছুটে গেল। অফিসার, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। জি মানে স্যার, একটা ভূতের ঘটনা ঘটেছে। যেহেতু আমি ওখানে ছিলাম না, তাই কথা না পেঁচিয়ে খুলে বলুন পুরোটা। স্যার, আমি বাসে ওঠার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যাই। তবে মাঝে মাঝে গাড়ির ঝাঁকুনিতে ঘুম ভেঙে একটু নড়ে চড়ে বসতাম। বাস ভর্তি মানুষ ছিল, কিন্তু স্যার কালিয়াকৈর পর ঘুম ভাঙতে দেখি বাসে একটাও যাত্রী নেই, শুধু আমি একাই যাত্রী ছিলাম। সেটা তো গেল, তারপর আগুলিয়া পেরোতেই আবার জেগে উঠলাম। সামনে তাকিয়ে দেখি হেল্পার কন্ট্রাক্টর কেউ নেই, শুধু আমি আর ড্রাইভার। ততক্ষণে খেয়াল হলো আমার পাশে সারের সিটে কেউ একজন বসে আছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা মানুষের মতোই দেহ, কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর। গাড়ির ভিতরে লাল আলোতে তার নীল চোখগুলো জল করছিল, চেহারা দেখা যাচ্ছিল না। মাস্ক পরা, লম্বা হুডি পরা, মাথা থেকে পা অব্দি তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো ছাড়া। এটুকু বলতে বলতে রিপন হায়দারের গলা শুকিয়ে যায়। তীব্র সামনে থাকা পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি ঠকঠক করে খেয়ে নেয়। তীব্র শান্ত স্বরে বলল, তারপর বলুন। স্যার, তারপর একটু পর পর তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রচুর ভয় পাচ্ছিলাম। ভয়ে নড়ে চড়ে বসবো বা চিৎকার করব নাকি তার সাথে কথা বলবো, কোনো কিছুই মাথায় আসছিল না। আমি না পারলাম তার চোখ থেকে নিজের চোখ সরাতে, না পারলাম তাকিয়ে থাকতে। তারপর গাড়িটা গায়ে ঝাঁকুনি দিয়ে থেমে গেল, আমার ঘুরটাও কেটে গেল। ড্রাইভার বলল ঢাকা এসে গেছি। ড্রাইভারের কথা শেষ হতেই পাশে তাকিয়ে দেখি সে মানুষ না জিন ছিল, সে আর পাশে নেই। তীব্র পেপার ওয়েট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে কিছু একটা ভাবনায় পড়ে গেল। আপনি এখন আসতে পারেন, আমার সব উত্তর পেয়ে গেছি। দেওয়ানগঞ্জ ফিরে যেতে পারেন। রিপন হায়দার রুমাল দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে বেরিয়ে গেল। তীব্র গভীর ভাবনাতেই আছে। কিছুক্ষণ পর টিভি নিউজের দিকে চোখ গেল, যেখানে সাংবাদিকরা বলাবলি করছে কিলারকে ধরার জন্য কাকে কাকে দায়িত্ব দিয়েছে। এমনকি বারবার তীব্রর নাম উচ্চারিত হচ্ছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য যে ওসি রিপন হায়দারকে ডাকা হয়েছিল সেটাও মিডিয়ার কাছে চলে গেছে। নিউজ দেখে তীব্রর মেজাজ খারাপ হয়ে যায়, মাথায় পুরো রক্ত উঠে যাওয়ার উপক্রম। যেখানে ব্যাপারটা পুরো টিমের মাঝে সিক্রেট রাখার কড়া নির্দেশ দিয়েছে তীব্র, সেখানে টিম ছেড়ে পুরো মিডিয়ার কাছে নিউজ চলে গেছে। এখন পুরো দেশবাসী জেনে যাবে, এর মধ্যে থাকা কিলারও জেনে যাবে। তীব্রের সমস্ত অফিসারদের ডেকে পাঠানো হয়। তারা আসার আগে কেবিনের গ্লাসে করানারে একজন অফিসার। তীব্রর পারমিশনে সে ভেতরে প্রবেশ করবে, তখন তীব্র বাইরের দিকে খেয়াল করে 3-4 দল সাংবাদিক ভিড় করে দাঁড়িয়ে আছে। বুঝার আর বাকি রইল না কিছু, মাথা সেই লেভেলের গরম হয়ে গেল। স্যার, সাংবাদিকরা কোনোভাবেই বাঁধ মানছে না, ভেতরে আসতে দিতেই চাইনি আমরা, কিন্তু তারা মন মতো নিউজ বানিয়ে যাচ্ছে। ডিআইজি স্যার তাদের ভেতরে ঢোকার পারমিশন দেয়, আর ভেতরে এসেই তারা আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য ফোর্স করছে। স্যার, কি করবো এখন? কিছু করতে হবে না, যা করার আমি করছি। তীব্র উঠে গিয়ে বাইরে গেল। সাংবাদিকরা ভিড় করতে তীব্র বলে উঠল, আপনারা ভবনের বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। লিফট উঠে সোজা উপরের ফ্লোরে চলে গেল। স্যার, আসবো? তীব্র মোশাররফ রহমান স্যারের কেবিনে দরজা নক করতে মোশাররফ রহমান সাদরে তীব্রকে ভেতরে প্রবেশ করতে বললেন। তীব্র ভেতরে ঢুকে চেয়ার টেনে বসে পড়ল। রাগান্বিত লাগছে কেন তোমায়? এনি প্রবলেম? মিডিয়া লোকেদের কি আপনি ভেতরে ঢোকার পারমিশন দিয়েছেন? না দিয়ে কোথায় যাব বলো? ভেতরে ঢুকতে না দিতেই হেরেজা তার নিউজ বানিয়ে দিচ্ছে। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, স্যার, আপনার কি ডিআইজি বানিয়েছে কে? হ্যাঁ, রঙিন মিডিয়ার সামান্য চাল ধরতে পারলেন না? সিন ক্রিয়েট করে, উল্টোপাল্টা নিউজ ক্রিয়েট করে সাধারণ মানুষের মস্তিষ্ক গুলানোই তোদের কাজ। আচ্ছা, বাদ দিলে মানুষের ভুলই হয়। এখন বলুন তো স্যার, আমাকে যে কাজটা আপনারা সিনিয়ররা দিয়েছেন, সেটা কি শো অফ করার জন্য নাকি কাজের জন্য কাজ করা? অবশ্যই কাজের কাজ করার জন্য। তীব্র লম্বা গরম নিঃশ্বাস ছেড়ে অনেকটা চোখ গরম করে তাকিয়ে বলল, তাহলে স্যার আমাকে এটা বলুন, এই সিরিয়াল কিলারকে ধরার সিক্রেট অপারেশনটা মূল দায়িত্বে যে আমি আছি, এটা মিডিয়া কি করে জানলো? এই নিউজ তো এসবির বাইরে যাওয়ার কথা ছিল না। এমনকি আমার টিমে যাতে সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে 8 থেকে 10 জন আমার প্ল্যানের 50% জানে। আর কি আজব, এই 50%ই মিডিয়া জানে? কার কাঁধে বন্দুক রেখে কার বুকে কয়টা গুলি চালাতে পারি সবকিছু মিডিয়া বলে বলে দেবে, আর সেটাই আমরা করব। যেটা আমি ভাবিনি সেটাও মিডিয়ার কাছে পৌঁছে গেছে। দেখো তীব্র, তোমার রাগ করা স্বাভাবিক, কিন্তু এটা মাথায় রেখো, যাদের নিয়ে তুমি দল গঠন করছো তাদের মাঝে তুমি বয়সে
অনেকের ছোট হতে পারো, কিন্তু তোমার পজিশন সবার সিনিয়র। তুমি খুব ভালো করেই জানো তোমার জায়গাটা আমাদের মাঝে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সিনিয়ররা তোমায় ছেলের মতো দেখি, সো তোমার কোনো ডিসিশন নিয়ে আমরা দ্বিমত করব না। দলের কেউ ভুল করলে তুমি তাদের যোগ্য শাসন ও শাস্তি দিতে পারো। কোনো প্রয়োজন নেই স্যার, আমি জানি প্রবলেমটা কোথায়। আমি যেহেতু আমার সিনিয়রদের পাত্তা দিই না, সেই সূত্র অনুযায়ী আমার জুনিয়ররাও আমায় পাত্তা দেয় না। তাই আপনারা সিনিয়ররা প্রয়োজনে আমাদের আইজি স্যার জাভেদ পাটোয়ারিকে দিয়ে আমার জুনিয়রদের বলান যে মিডিয়ার কাছে কে সব কপি পেস্ট করেছে, আর নেক্সট টাইম যেন এরকম না করে। ওয়েট, আমি ডেকে পাঠাচ্ছি বাকিদের। তীব্র মাথা চেপে বসে রইল। মোশাররফ হোসেন কয়েকজন অফিসারকে ডেকে পাঠালেন। ইমরান শেখ সহ বেশ কয়েকজন ভেতরে এলো। কথা প্রসঙ্গ উঠতেই সবাই না করে বসল। কেউ মিডিয়াকে জানায়নি, কিন্তু তীব্র সন্দেহ হচ্ছে ইমরান শেখকে। সেজন্যই নিজে কিছু না বলে সোজা ডিআইজি স্যারের কাছে এসে গেছে। তাই কৌশলে ইমরান শেখ বাদে বাকিদের বাইরে যেতে বলল। ইমরান শেখ একটু টেনশনে পড়ে গেল। তীব্র ঘাড় ঘুরিয়ে ইমরান শেখের দিকে তাকিয়ে বলল, ইরফান সাহেব। জি স্যার, বলুন। আপনি জানেন তো আমি মানুষের ভবিষ্যৎ বলতে না পারলে অতীত বলতে পারি। স্যার, আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? আর স্যার, মিডিয়া জেনে গেছে তো কি প্রবলেম হয়েছে? মিডিয়া জানলে তো আমাদেরই উপকার। কোনোভাবে কিলারও জেনে যাবে যে তাকে ধরার জন্য আমরা পুলিশে উঠে পড়ে লেগেছি। এতে কিলার ভয় আর মার্ডার করবে না, হতে পারে নিজে থেকেই সারেন্ডার করে দিবে। তীব্র নজর ফিরিয়ে মোশাররফ রহমান স্যারের দিকে তাকিয়ে ইনডাইরেক্টলি ইরফান শেখকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমাদের সিক্রেট প্ল্যানিং মিডিয়া জেনে গেছে, তাতে আমার সমস্যা নেই। মিডিয়া সেটা পাবলিকের সামনে প্রেজেন্ট করেছে, সেটাতেও আমার কোনো প্রবলেম নেই। সেসব পাবলিকের মাঝখান থেকে কিলারও জেনে যাচ্ছে সব, তাতেও আমার সমস্যা নেই। কিন্তু স্যার, প্রবলেমটা হলো মিডিয়া যে বারবার আমার নাম মেনশন করছে। এতে কিলা যদি নেক্সট টার্গেট আমাকে মারার জন্য করে নেয়, তখন হ্যাঁ কে বাঁচাবে আমায়? একটা জিনিস ভেবে দেখুন, কিলার কোনো সাধারণ স্বাভাবিক মানুষ মারছে না, পাওয়ারফুল মানুষদেরই মারছে। অবশ্যই তাদের সাথে কোনো শত্রুতা আছে। এখন আমি যদি সেখানে বাধা দিই, তাহলে কি আমার প্রাণটা সংকটে নেই? স্যার, আমার কিন্তু মরার ইচ্ছে নেই, আমি মরার জন্য প্রস্তুত না। বাবা মায়ের একমাত্র ছেলে আমি, মরে গেলে আমার মায়ের কি হবে? বাবার কথা তো বাদই দিলাম, আমার বোন, হ্যাঁ এমন তোমার বউটাই বা কি হবে? অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে? হ্যাঁ, আমার আত্মা মরে গিয়েও অশান্তিতে চলবে, আমার বউ অন্য কারোর। শিট। মোশাররফ রহমান ইরফান শেখকে কড়া স্বরে বলল, ইরফান সাহেব, আপনি কাজটা একদম ঠিক করেননি। একজন সিনিয়র অফিসার হয়ে এইরকম বোকার মতো কাজ মানায় না। নেক্সট টাইম এইরকম কোনো ভুল করলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কিন্তু স্যার, আপনার ব্যাপারটা নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন? এটার পজিটিভ দিকগুলো ভেবে দেখুন। তীব্র ইরফান শেখকে বলল, ইরফান সাহেব, এটা কোনো লাভ অ্যাফেয়ার না যে আপনি পজিটিভ দিক থেকে চিন্তা করে একটা লাভ লাইন ঠিক করবেন। এটা অনেকগুলো মার্ডারের সম্মিলিত কেস, যেখানে সবার আগে নেগেটিভ সাইড থেকে চিন্তা করতে হয়, আশেপাশের সবাইকে আসামি চোখেই দেখতে হয়। সরল মনে নিলেই বিরল ঘটনা ঘটে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, সময় মতো জাস্ট টাইমে কোথাও পৌঁছানোকে কারেক্ট টাইমিং বলে না, উল্টো পথে হেঁটে ওই সময় থাকতে কাজ কমপ্লিট করাকে কারেক্ট টাইমিং বলে। আমাদের ক্যাডেটে বছরের পর বছর ডিসিপ্লিন, কারেক্ট টাইমিং, রেসপন্সিবিলিটি, মোটিভেট, ব্রেইন ওয়াশ, নিজেকে অন্যান্য প্রোডাক্ট করা, নানা বিষয়ের উপর খুব ভালো শিক্ষা দিয়েছে। শুধুই বই খাতাতে আমাদের মুখ থুবড়ে ফেলেনি, সে কথাগুলো মাথায় রাখবেন। স্যার, ছোট্ট বিষয়কে কেন এত গভীর ভাবে নিচ্ছেন স্যার? তীব্র কোনো উত্তর না দিয়ে উঠে চলে গেল। এতক্ষণ ধরে বাইরের মিডিয়ার লোকগুলো তীব্রর জন্যই অপেক্ষা করে যাচ্ছিল। তীব্র বাইরে দাঁড়াতে মিডিয়ার লোকদের ভিড়। স্যার, ওসি রিপন হায়দারের থেকে কি জানতে পারলেন জিজ্ঞাসাবাদ করে? আপনার নেক্সট প্ল্যান কি স্যার? আমাদের দয়া করে সবটা খোলসা করে বলুন স্যার। আর এত বড় দায়িত্ব নিয়ে আপনার অনুভূতি কি? শেষ পর্যন্ত কি আপনারা পারবেন এই নাইট সিরিয়াল কিলারকে শনাক্ত করতে? একের পর এক প্রশ্ন ছুটছে তীব্রর দিকে। তীব্র উত্তর না দিয়ে সবার প্রশ্ন শুনছে। সাংবাদিকদের প্রশ্নের বেগ কমতে তীব্র বলে উঠল, আচ্ছা, আপনারা আমাকে কেন এসব প্রশ্ন করছেন? আমি এই কেসটার ব্যাপারে কিছু জানি না। আমার র্যাবে পোস্টিং হয়ে গেছে, সামনের সপ্তাহ থেকে র্যাবে জয়েনিং। আর আপনারা কি সব নিউজ বানিয়ে আমাকে টানছেন কেন? স্যার, আমরা সূত্রপাতের মাধ্যমে জেনেছি এবার কিলারকে ধরার জন্য এমনিতেই মাঠে নেমেছেন। সমস্ত দায়িত্ব আপনার উপর, এমনকি 100 জনের সিক্রেট টিম গঠন করেছেন। দেখুন, এসব কথা কে জানিয়েছে আমি জানি না, যে জানিয়েছে তাকে গিয়ে ধরুন। আমি একজন এসপি হয়ে এসব কাজ কেন করব? আমি শুধু বসে বসে পারমিশন এনে দিতে পারি, ইনস্ট্রাকশন না।
কিন্তু স্যার, আমরা তো সত্য খবর শুনেই এসেছি। ঠিক আছে, আপনারা এটা বলুন, আপনাদের চ্যানেলের বা নিউজ পেপারের যে মালিক, ম্যানেজার, ডিরেক্টর, তারা কি কখনো আপনাদের কাজগুলো করে? ক্যামেরা, মাইক্রোফোন, পেপার, রেকর্ডার এসব জিনিস নিয়ে ছোটাছুটি করে, খবর সংগ্রহ করে এসব, নাকি বসে বসে শুধু পারমিশন দেয়? সবাই নীরব। আপনারা ভেবে দেখুন না, এটা কি আমার কাজ? কখনো দেখেছেন এসপিকে আসামির পিছনে ছুটতে? আমি থাকি পায়ের ওপর পা তুলে বসে, ডিপার্টমেন্টের রং তামাশা দেখি। হয়তো আপনারা শুনতে কিছুটা ভুল করেছেন, এ দায়িত্ব আমাকে না, আমাদের অ্যাডিশনাল এসপি ইরফান শেখকে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ তাকে করুন, আমি কিছু জানি না। ইরফান শেখকে কেস খাইয়ে দিয়ে তীব্র কেটে পড়ল। রিফাতকে গাড়ি বের করতে বলে সাংবাদিকদের ভেতর থেকে বেরিয়ে এলো। তুমি এসেছিলে? কেন এসেছিলে? আবার কেন চলে গেলে? ফিরে এসেছো বেশ করে।